আর কাকে কাকে ফিরোজায় ডাকবেন বেগম জিয়া? সাইবার সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি বাধা কোথায়? 17 মে ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ দূত ডি শুটার। নির্বাচনকালীন সরকার, ক্ষমতাহীন মন্ত্রিসভা, ক্ষমতাবান উপদেষ্টা। এবার দেখুন বিস্তারিত। আর কাকে কাকে ফিরোজায় ডাকবেন বেগম জিয়া? ধীরে ধীরে রাজনীতির মাঠে তৎপর হচ্ছেন বেগম খালেদা জিয়া। যদিও তিনি শারীরিকভাবে অসুস্থ বলা হচ্ছে, কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর তিনি ভালোভাবেই নিচ্ছেন। যদিও তার রাজনীতিতে সক্রিয় হওয়াটা সন্দেহের চোখে দেখেছেন বিএনপির অনেকেই, তারপরও বেগম খালেদা জিয়া রাজনীতিতে নানাভাবে নিজেকে আলোচনায় আনার চেষ্টা করছেন। এই আলোচনা বেড়েছে যখন তিনি নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নাকে ফিরোজায় ডেকে নিয়ে 1.5 ঘণ্টা বৈঠক করেন। ধারণা করা হচ্ছে বিভিন্ন সহমর্মী রাজনৈতিক দলগুলোকে নিয়ে খালেদা জিয়ার নিজস্ব ভাবনা রয়েছে এবং সেই ভাবনা তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জানানোর জন্য এই বৈঠকগুলো করছেন। সামনে আরও কয়েকজন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বেগম খালেদা জিয়ার বৈঠক হবে এমন আভাস পাওয়া গেছে। বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, একটি তালিকা তৈরি করা হয়েছে এবং পর্যায়ক্রমে এই তালিকা থেকে এক এক করে রাজনৈতিক নেতৃবৃন্দকে ডাকা হবে। তবে বিএনপির কারো কাছে এটা পরিষ্কার নয় যে কেন খালেদা জিয়া এই রাজনৈতিক বৈঠকগুলো করছেন এবং নতুন করে তৎপর হচ্ছেন। বেগম খালেদা জিয়ার সঙ্গে ঘনিষ্ঠ একাধিক সূত্র বলছে, বেগম জিয়া খুব শীঘ্রই এলডিপির নেতা কর্নেল অলি আহমেদকে তার বাসায় ডাকতে পারেন। কর্নেল অলি আহমেদ বিএনপির প্রতিষ্ঠাতা নেতাদের মধ্যে একজন। দীর্ঘদিন ধরে বেগম জিয়ার ঘনিষ্ঠ হিসেবে তিনি পরিচিত ছিলেন, কিন্তু তারেক জিয়ার সাথে সম্পর্কের অবনতির কারণে তিনি 2001 সালের পর বিএনপি ছেড়ে দেন এবং এখন এলডিপির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। জেএসডির নেতা আসম আব্দুর রব বেগম খালেদা জিয়ার আমন্ত্রণে ফিরোজায় যেতে পারেন এমন নিশ্চিত তথ্য পাওয়া গেছে। পাশাপাশি কল্যাণ পার্টির নেতা জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমকেও ফিরোজায় আমন্ত্রণ জানানো হবে বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সাবেক জাতীয় ঐক্য ফ্রন্টের নেতা ডক্টর কামাল হোসেনের সঙ্গে বিএনপির এখন দূরত্ব হলেও বেগম খালেদা জিয়া ডক্টর কামাল হোসেনের সঙ্গেও বৈঠকে আগ্রহী। তবে ডক্টর কামাল হোসেনের সঙ্গে বৈঠক শেষ পর্যন্ত হবে কিনা এ ব্যাপারে এখন পর্যন্ত নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এছাড়াও সাবেক 20 দলীয় জোটের যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের নেতাদেরকেও একে একে ফিরোজায় ডাকা হবে বলে ধারণা করা হচ্ছে। একটি দায়িত্বশীল সূত্র বলছে, চলতি মাস থেকে ঈদের আগ পর্যন্ত বেগম জিয়া থেকে থেমে থেমে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে বৈঠক করবেন। পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির বাইরে যে সমস্ত নেতা রয়েছেন তাদেরকেও বেগম জিয়া ফিরোজায় আমন্ত্রণ জানাবেন বলে ধারণা করা হচ্ছে। বেগম খালেদা জিয়ার এই সমস্ত বৈঠকগুলো ঠিক করে দিচ্ছেন তার ছোট ভাই শামীম ইস্কান্দার। শামীম ইস্কান্দারের একজন ঘনিষ্ঠ বলছেন, বেগম খালেদা জিয়া আসলে এই সমস্ত বৈঠকের মাধ্যমে দেশের রাজনৈতিক পরিস্থিতি যাচাই বাছাই করে দেখতে চাচ্ছেন। তিনি বুঝতে চাচ্ছেন সরকারের বিরুদ্ধে আন্দোলনের পরিণতি আসলে কি হতে পারে। তবে একাধিক সূত্র বলছে, সরকার যেহেতু খালেদা জিয়াকে নির্বাহী আদেশে জামিন দিয়েছে, কাজে সবকিছুই নির্ভর করছে সরকারের ইচ্ছা অনিচ্ছার ওপর। সরকার চাইছে বলে বেগম জিয়া বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করতে পারছেন, আর এ কারণে বিএনপির কোনো কোনো নেতা সন্দেহ করছেন এই বৈঠকের পেছনে হয়তো অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। বিশেষ করে বিএনপিকে নির্বাচনে আনার ক্ষেত্রে এই ধরনের বৈঠকগুলো ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। অপরদিকে সাইবার সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি বাধা কোথায়? বিদেশে বসে থেকে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট কল্পনা নির্ভর গল্পগুজব নির্মাণ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে কিছু সাইবার সন্ত্রাসী। রাষ্ট্র সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে এই ধরনের অপপ্রচার চালালেও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে এই সব সাইবার সন্ত্রাসীরা। বাংলাদেশের আইসিটি বিভাগ এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দক্ষ সন্ত্রাসীরা। বাংলাদেশের আইসিটি বিভাগ এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দক্ষ এবং পর্যাপ্ত জনশক্তি থাকার পরও এসব সাইবার সন্ত্রাসীদের ঠেকাতে ব্যর্থতার কারণ হিসেবে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নির্লিপ্ততা, উদাসীনতাকে দায়ী করেছেন সংশ্লিষ্ট একাধিক সূত্র। সংশ্লিষ্ট সূত্র বলছে, চলতি বছরের 17 জানুয়ারি ব্রিটেনের টেলিভিশনে বিবিসি নির্মিত ইন্ডিয়া দ্য মোদি কোয়েশ্চেন নামে একটি তথ্যচিত্রের প্রথম পর্ব প্রচার করা হয়। এর দ্বিতীয় পর্বটি প্রচারিত হওয়ার কথা ছিল মঙ্গলবার 24 জানুয়ারি রাতে। এই তথ্যচিত্রে গুজরাটে 21 বছর আগেকার ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গায় তখনকার মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা কী ছিল তার বিশ্লেষণ করা হয়েছিল, কিন্তু সমগ্র ভারতের কোথাও সেই ডকুমেন্টারি প্রচার করতে দেখা হয়নি। এমনকি সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে ইউটিউব এবং ফেসবুকে ওই তথ্যচিত্র প্রকাশিত হওয়ার পর সেই লিঙ্কটিও সরিয়ে ফেলে ভারত সরকার।
সূত্র জানায় সেই সময়ে ভারতে ৩০০-র বেশি সাবেক বিচারপতি, আমলা এবং সুপরিচিত নাগরিক একটি খোলা চিঠি লিখে এই তথ্যচিত্রটি বানানোর জন্য বিবিসির তীব্র সমালোচনা করেন এবং ভারতে হিন্দু মুসলিম সংঘাত উস্কে দেওয়ার জন্য তাদেরকে দায়ী করেন। ফলে ওই তথ্যচিত্রটি ভারতে প্রচার নিষিদ্ধ হয়ে যায়। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউব থেকে এই তথ্যচিত্রটি সহ এই লিঙ্ক সরিয়ে ফেলার জন্য আবেদন এবং চাপ প্রয়োগ করা হয়েছিল। সম্প্রতি সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের সরকার বিরোধী, সরকার বিভিন্ন ব্যক্তি বিরোধী, এমনকি সরকার প্রধান বিরোধী এই ধরনের অপপ্রচার হরহামেশাই লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এই ধরনের অপপ্রচার রোধে আইসিটি বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনস্থ বিটিআরসি তাদের এক ধরনের নির্লিপ্ততা লক্ষ্য করা যাচ্ছে। এসব অপপ্রচার রোধে তাদের কোনো উদ্যোগ চোখে পড়ছে না। তারা এসব সোশ্যাল মিডিয়ার প্রধান কার্যালয়ে কোনো ধরনের অভিযোগ বা আবেদন কিংবা তার জন্য চাপ প্রয়োগ করছে বলেও দেখা যায় না, যার ফলে এসব সাইবার সন্ত্রাসীরা অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। অপরদিকে 17 মে ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ দূত ডি শুটার। আগামী 17 মে ঢাকায় আসছেন চরম দারিদ্র্য মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত অলিভিয়া ডি শুটার। দারিদ্র্য বিমোচনে সরকারের উদ্যোগ পর্যবেক্ষণে তিনি 17 থেকে 29 মে পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। দারিদ্র্য ও মানবাধিকার বিষয় পর্যবেক্ষণ, প্রতিবেদন ও পরামর্শ দেওয়ার জন্য জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল কর্তৃক স্বাধীন বিশেষজ্ঞ হিসেবে নিয়োগপ্রাপ্ত হন অলিভিয়া ডি শুটার। বাংলাদেশ সফর নিয়ে তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্জন রয়েছে, কিন্তু প্রশ্ন হলো কিভাবে এই অর্জন অক্ষুণ্ণ রাখা যায় এবং সর্বস্তরের জনগণের মধ্যে সমানভাবে এর সুফল নিশ্চিত করা যায়। এই সফরের ফলে আমি উক্ত বিষয়ে আরও বেশি শুনতে ও জানতে পারব এবং অর্থনৈতিক ও জলবায়ুজনিত অভিঘাতের প্রেক্ষাপটে মানুষকে দারিদ্র্যমুক্ত রাখতে ও সকলের জন্য মানসম্পন্ন জীবন মান নিশ্চিতকরণে সরকার যাতে সহযোগিতা অব্যাহত রাখতে পারে সেসব বিষয়ের কিছু দিক নির্দেশনা দিতে পারবে। অপরদিকে নির্বাচনকালীন সরকার, ক্ষমতাহীন মন্ত্রিসভা, ক্ষমতাবান উপদেষ্টা। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান দুটি রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি সমঝোতা আনার চেষ্টা করছে। জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন সহ বিভিন্ন দেশ এই প্রক্রিয়ায় অংশ নেয়। আলাদা আলাদাভাবে তারা এই নিয়ে রাজনৈতিক দলগুলো নিয়েও বৈঠক করছে। রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখী অবস্থানকে একটি সমঝোতাপূর্ণ অবস্থানে নিয়ে আসার জন্য তারাও কাজ করে যাচ্ছেন বলে একাধিক সূত্র জানিয়েছে। বিএনপি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচনে যাবে না বলে ঘোষণা দিয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। এই অবস্থা থেকে বর্তমানে সাংবিধানিক কাঠামোর মধ্যে একটি সমঝোতার জন্য পথ খোঁজা হচ্ছে এবং এ নিয়ে বিভিন্ন প্রশ্ন এখন কূটনৈতিক পাড়ায় ঘোরাফেরা করছে। এর মধ্যে সবচেয়ে বেশি যে প্রস্তাবটি নিয়ে আলোচনা হচ্ছে তা হল নির্বাচনকালীন সরকার। নির্বাচনকালীন সরকারের একটি খসড়া রূপরেখা বিভিন্ন কূটনৈতিক মহলের কাছে পৌঁছে গেছে বলে জানা গেছে।